নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 11 নিয়ে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে প্র্যাকটিস সেট নম্বর 11 নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি এবং প্রতিদিনের মতোই থাকছে আজকের প্র্যাকটিস সেটেও 30টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন। তোমরা ক্লাসের শেষে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কত পাচ্ছ, এবং ক্লাসের শেষে এই ক্লাসের পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো অল টেট পিটি চ্যানেলে গিয়ে তোমরা ক্লাসের শেষে এই ক্লাসের পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আমাদের প্রশ্নোত্তর পর্ব। চলো স্ক্রিনে দেখে নিই কী রয়েছে আজকে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের আজকের প্রথম প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়? নিম্নলিখিত কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। পাঠ্যক্রম, শৃঙ্খলা, শিক্ষার পদ্ধতি নাকি শিক্ষার লক্ষ্য। পাঠ্যক্রম, শৃঙ্খলা, শিক্ষার পদ্ধতি নাকি শিক্ষার লক্ষ্য। তোমাদের বলতে হবে এই 4টি অপশনের মধ্যে কোনটি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত হয় না। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত হয় না, অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। দেখো, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি বা শৃঙ্খলা এই তিনটি কিন্তু মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত হয়ে থাকে এবং শিক্ষার লক্ষ্য মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত হয় না। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে সম্পূর্ণভাবে বংশধারার ওপর, সম্পূর্ণভাবে পরিবেশের ওপর, বংশধারা এবং পরিবেশের ওপর, উপরের কোনোটিই নয়। তোমাদের বলতে হবে ব্যক্তিগত পার্থক্য কার ওপর নির্ভর করে। ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে বংশধারা এবং পরিবেশের ওপর, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এই প্রসঙ্গে বলে রাখি, উডওয়ার্থ এবং মার্কুইসের একটি অভিমত রয়েছে। উডওয়ার্থ এবং মার্কুইস, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও। উডওয়ার্থ ও মার্কুইস, উডওয়ার্থ ও মার্কুইস, উডওয়ার্থ এবং মার্কুইস বলেন যে বংশধারা শিক্ষার্থী, বংশধারা এবং পরিবেশের সমষ্টি নয়, উভয়ের গুণফল। উডওয়ার্থ এবং মার্কুইস বলেন কোনো শিক্ষার্থী বংশধারা এবং পরিবেশের সমষ্টি নয়, উভয়ের গুণফল। এই ছিল উডওয়ার্থ এবং মার্কুইসের অভিমত। বংশধারা এবং পরিবেশের জন্যই ব্যক্তিগত পার্থক্য নির্ধারিত হয় এবং শিক্ষার্থী হলো বংশধারা এবং পরিবেশের গুণফল, উভয়ের সমষ্টি নয়। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে। দেখে নেন যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 3 নম্বর প্রশ্ন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য প্রয়োজন হলো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য প্রয়োজন হলো। রয়েছে তোমাদের কাছে 4টি অপশান। প্রথম অপশানে রয়েছে নমনীয় পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমের ব্যবস্থা। দ্বিতীয় অপশানে রয়েছে সমাজের বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ। তৃতীয় অপশানে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন, এবং চতুর্থ অপশানে রয়েছে উপরের সবকটি। তোমাদের বলতে হবে, তার আগে তোমাদেরকে বলি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের তাদের সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী যখন একসঙ্গে শিক্ষাদান করা হয়। আবার রিপিট করছি, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী যখন তাদেরকে একসঙ্গে একই ছাদের তলায় শিক্ষণ দেওয়া হয় বা শিক্ষাদান করা হয়, তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণার সূচনা হয় কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষার জন্যই প্রথম এই ধরনের ধারণা সূচনা হয়। এবারে তোমাদের বলতে হবে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য কোনটা প্রয়োজন। সাফল্য লাভ অর্থাৎ সফলতা লাভ করবে। দেখো, 4টি অপশান রয়েছে তোমাদের কাছে। নমনীয় পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমের ব্যবস্থা, সমাজের বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ, বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন, নাকি
উপরের সবকটি। দেখো অপশানগুলি পড়লে তোমরা বুঝতে পারবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে কিন্তু নমনীয় পাঠ্যক্রম এবং সহপাঠক্রম এটাও দরকার, সমাজের বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ এটাও প্রয়োজন, এবং বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সামঞ্জস্য স্থাপন বা সম্পর্ক স্থাপন। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উপরের সবকটি। অপশান ডি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এবার বলি যে 1994 সালে, 1994 সালটা একটু তোমরা নোট ডাউন করে নাও। 1994, 1994 সালে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর একটি আন্তর্জাতিক আলোচনা হয় সালামানকায়। সালামানকায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর একটি আন্তর্জাতিক আলোচনা হয়েছিল। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন। নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রীয় পাঠদান? নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রীয় পাঠদান? রয়েছে 4টি অপশান: বক্তৃতা পদ্ধতি, দলগত পদ্ধতি, আলোচনা পদ্ধতি, নাকি সক্রিয়তা ভিত্তিক পাঠদান। তোমাদের বলতে হবে নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রীয় পাঠদান। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো সক্রিয়তা ভিত্তিক পাঠদান। অর্থাৎ একটা স্টুডেন্ট যখন ক্লাসে ইন্টারাক্ট করবে টিচারের সঙ্গে, সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে বা টিচারের সঙ্গে কথোপকথন করবে, নিজেকে সক্রিয় হবে, অ্যাক্টিভ হয়ে পাঠ গ্রহণ করবে, তখনই তাকে বলা হয় সক্রিয়তা ভিত্তিক পাঠদান। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি, শিক্ষার্থী কেন্দ্রীয় পাঠদান হলো সক্রিয়তা ভিত্তিক পাঠদান। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। ধারণা গঠনের শেষ স্তর হলো, ধারণা গঠনের শেষ স্তর হলো দর্শনের স্তর, নামকরণের স্তর, প্রত্যক্ষ স্তর, নাকি বিশ্লেষণ স্তর। তোমাদের বলতে হবে ধারণা গঠনের শেষ স্তর কোনটিকে বলা হয়। এর আগের একটি সেটে আমি তোমাদের দিয়েছিলাম যে ধারণা গঠনের কয়টি স্তর আছে। আজকে আমি তোমাদের বলছি যে ধারণা গঠনের শেষ স্তর কোনটি। এর আগেও তোমাদেরকে আমি বলেছি, তাও আরেকবার যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলি যে পুরনো ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও, এবং তাহলে কিন্তু তোমরা রিলেট করতে পারবে ব্যাপারগুলোকে, একটা কোয়েশ্চেনের সঙ্গে আরেকটা কোয়েশ্চেন। এবারে তোমরা বলে ফেলো যে ধারণা গঠনের শেষ স্তর কোনটি। যারা আগে আমার ভিডিওগুলো দেখেছে তাদের তো এটা খুবই বলা ইজি হবে, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আমি একটু বলি যে প্রত্যক্ষ বিষয় এবং বস্তুকে যখন বিশ্লেষণ করা, তুলনা করা, পৃথককরণ এবং সামান্যীকরণের পর একটি নতুন নাম দেওয়া হয়, যখন একটি নাম দেওয়া হয় তাকে বলা হয় ধারণা। আবার বলি, প্রত্যক্ষ বিষয় ও বস্তুকে যখন বিশ্লেষণ করা, তুলনা করা, পৃথককরণ করা, সামান্যীকরণ করার পরে তার যখন একটি নতুন নাম দেওয়া হয় তখন তাকে আমরা ধারণা বলি। তোমাদেরকে আমি বলেছিলাম যে সংবেদন প্রত্যক্ষণ, তোমরা যদি পুরনো সেটের কোয়েশ্চেনগুলো দেখো বা প্র্যাকটিস সেটে যে কোয়েশ্চেনগুলো আমি আগে করেছি সংবেদন নিয়ে, প্রত্যক্ষণ নিয়ে, আমি কিন্তু প্রত্যেকটা সেটেই একটা আধটা কোয়েশ্চেন রেখেছি। এই সংবেদন ব্যতীত যেমন প্রত্যক্ষণ সম্ভব নয়, সেরকম প্রত্যক্ষণ ব্যতীতও কিন্তু ধারণা গঠন সম্ভব নয়। সংবেদন ব্যতীত যেমন প্রত্যক্ষণ সম্ভব নয়, প্রত্যক্ষণ ব্যতীত আবার ধারণা গঠন সম্ভব নয়। তাই বলা যায় যে সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা গঠন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা গঠন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই ধারণা গঠনের টোটাল 7টি স্তর রয়েছে। এই ধারণা গঠনে। এবারে পরপর আমি তোমাদের স্তরগুলোর নাম বলছি, তোমরা একে একে নোট ডাউন করতে থাকো। চলো দেখে নিই আমাদের 7টি স্তর কি কি রয়েছে। আমি লিখে দিচ্ছি একটু বোর্ডে, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। প্রথম স্তর পর্যবেক্ষণ। প্রথম স্তর হলো পর্যবেক্ষণ। প্রথম স্তর পর্যবেক্ষণ। দ্বিতীয় স্তর হলো বিশ্লেষণ। দ্বিতীয় স্তর হলো বিশ্লেষণ। তৃতীয় স্তর হলো তুলনা। চতুর্থ স্তর হলো পৃথককরণ। পঞ্চম স্তর হলো সামান্যীকরণ।
পঞ্চম স্তর হলো সামান্যীকরণ, ষষ্ঠ স্তর হলো শ্রেণীকরণ এবং সর্বশেষ স্তর যা কোয়েশ্চেনে তোমাদের দেওয়া আছে, এই স্তরটিকে আমরা বলবো নামকরণের স্তর, অর্থাৎ নামকরণের স্তর হবে সপ্তম স্তর। সপ্তম স্তরটি হলো নামকরণের স্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও তোমাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি। ধারণা গঠনের প্রথম স্তর পর্যবেক্ষণ, দ্বিতীয় স্তর বিশ্লেষণ, তৃতীয় স্তর তুলনা, চতুর্থ স্তর পৃথককরণ, পঞ্চম স্তর সামান্যীকরণ, ষষ্ঠ স্তর শ্রেণীকরণ এবং 7 নম্বর স্তর হলো নামকরণের স্তর। ধারণা গঠন সম্পর্কে বা সংবেদন বা প্রত্যক্ষণ সম্পর্কে যদি তোমাদের কোনো ডিটেলস ভিডিও লেগে থাকে বা তোমরা যদি এই বিষয়টি বুঝতে না পেরে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী কোনো ভিডিওতে ধারণা গঠন বা সংবেদন বা প্রত্যক্ষণ থেকে তোমাদের একটি ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে 7টি স্তর, এই 7টি স্তর যদি আমি এখন বলতে যাই তাহলে কিন্তু ক্লাসটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। তাই পরবর্তী কোনো ভিডিওতে আমি এগুলো থেকে, পরবর্তী সেটে আমি এগুলো থেকে আবার কোনো অন্য কোয়েশ্চেন নিয়ে আসবো। তাহলে চলো, এই প্রশ্নটির সঠিক উত্তর আশা করি তোমরা সবাই জেনে গেছো, নামকরণের স্তর, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের জন্য 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, রাধাকৃষ্ণন কমিশন, রামমূর্তি কমিশন, মুদালিয়ার কমিশন নাকি কোঠারি কমিশন। তোমাদের বলতে হবে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। বলে ফেলো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো রাধাকৃষ্ণন কমিশন, যাকে আমরা বলি বিশ্ববিদ্যালয় কমিশন। বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। স্বাধীনতার অব্যবহিত পরে সরকারের সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ছিল ডক্টর এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে 1948 সালটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট। 1948 সাল, তোমরা যখন কোনো কমিশন পড়বে সেই কমিশনের সাল, তার সঙ্গে কে কে যুক্ত, এগুলো কিন্তু অবশ্যই পড়বে। 1948 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। এছাড়াও এই কমিশনে যারা যারা ছিলেন তাদের নামগুলো আমি বলি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও। ডক্টর রাধাকৃষ্ণন ছাড়া এই কমিশনে ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর এন.কে. সিদ্ধান্ত। আমি একটু বোর্ডে তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, তোমরা খাতায় একটু নোট ডাউন করে নাও। এই কমিশনের সঙ্গে যুক্ত যে উল্লেখযোগ্য ব্যক্তিরা ডক্টর রাধাকৃষ্ণন ছাড়া ছিলেন তারা হলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, এছাড়াও ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, এছাড়াও ছিলেন ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর জাকির হোসেন, ডক্টর মেঘনাথ সাহা। এই নামগুলির সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত। তাও এই কমিশনের সঙ্গে যে উল্লেখযোগ্য ব্যক্তিরা জড়িত রয়েছে আমি তাদের নামগুলো তোমাদের বলছি, তোমরা একে একে খাতায় নোট ডাউন করে নাও। ডক্টর মেঘনাথ সাহা, এছাড়াও ছিলেন ডক্টর এন.কে. সিদ্ধান্ত, ডক্টর তারাচাঁদ, এই ব্যক্তিরাও এর সঙ্গে যুক্ত ছিলেন। এবং এছাড়া কমিশনে 3 জন বিদেশি শিক্ষাবিদকেও কিন্তু সদস্যরূপে গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডক্টর এস ডাফ, ডক্টর আর্থার ই মর্গান এবং ডক্টর টিগার্ড। আবার আমি রিপিট করছি, এছাড়া কমিশনে 3 জন বিদেশি শিক্ষাবিদকে সদস্যরূপে গ্রহণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান এবং ডক্টর টিগার্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং উচ্চ শিক্ষার লক্ষ্যেই কিন্তু
উচ্চশিক্ষার উপর গুরুত্ব বৃদ্ধি করার জন্যই কিন্তু স্বাধীনোত্তরকালে অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনকে গঠন করা হয়। আশা করি তোমরা প্রত্যেকটি ইনফরমেশন খাতায় নোট ডাউন করে নিয়েছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে। সিসিইর পুরো নাম কি? সিসিই কথাটির পুরো নাম কি? রয়েছে তোমাদের কাছে 4টি অপশান, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, বি অপশানে রয়েছে কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, তৃতীয় অপশানে রয়েছে ক্লাস্টার কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এবং চতুর্থ অপশানে রয়েছে কোনোটি নেই। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে সিসিই কথাটির পুরো নাম কি। বলে ফেলা তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? সিসিই কথাটির পুরো নাম হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে। ভারতবর্ষে 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার দিক দিয়ে সর্বনিম্ন স্থানে কোন রাজ্য রয়েছে? ভারতবর্ষের 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার দিক দিয়ে সর্বনিম্ন স্থানে কোন রাজ্য রয়েছে? রয়েছে 4টি অপশান তোমাদের কাছে, বলতে হবে পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাব নাকি দিল্লি। বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? ভারতবর্ষের 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার দিক দিয়ে সর্বনিম্ন স্থানে কোন রাজ্য রয়েছে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ বিহার। বিহার সাক্ষরতার দিক দিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে এবং সর্বোচ্চ স্থানে রয়েছে কেরালা। সর্বোচ্চ স্থানে রয়েছে কেরালা, ফার্স্ট পজিশনে রয়েছে কেরালা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বনিম্ন স্থানে রয়েছে বিহার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার দিক দিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে বিহার এবং সর্বোচ্চ স্থানে রয়েছে কেরালা। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে। শিক্ষার্থীকে মূল্যায়ন করা উচিত। শিক্ষার্থীকে মূল্যায়ন করা উচিত রচনাধর্মী পরীক্ষার মাধ্যমে, নিরবিচ্ছিন্ন এবং বোধমূলক মূল্যায়নের মাধ্যমে, গৃহে পরীক্ষার মাধ্যমে নাকি লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। তোমাদের বলতে হবে যে শিক্ষার্থীকে মূল্যায়ন করা উচিত কি জাতীয় পরীক্ষার মাধ্যমে? রচনাধর্মী পরীক্ষার মাধ্যমে, নিরবিচ্ছিন্ন এবং বোধমূলক মূল্যায়নের মাধ্যমে, তৃতীয় অপশানে রয়েছে গৃহে পরীক্ষার মাধ্যমে এবং চতুর্থ অপশানে রয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। মূল্যায়ন, যাকে আমরা ইংরেজিতে কি বলি? অ্যাসেসমেন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই জানো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টকে আমরা বাংলায় বলি মূল্যায়ন। অ্যাসেসমেন্টকে আমরা বাংলায় বলি মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট কিন্তু বলতে বোঝায় যে শিক্ষার উদ্দেশ্য কতখানি সাফল্যমণ্ডিত হলো বা কতখানি পূর্ণতা পেল। শিক্ষার উদ্দেশ্য কতখানি সাফল্যমণ্ডিত হলো বা কতখানি পূর্ণতা পেল তা যাচাই করা বা মূল্য বিচার করা। এই মূল্য বিচার করার জন্য যে কয়েকটি কৌশল অবলম্বন করা হয়, যে কৌশলের মাধ্যমে যাচাই করা হয় শিক্ষার্থী শিক্ষণের ক্ষেত্রে যথাযথ হয়েছে কিনা বা যথোপযুক্ত হয়েছে কিনা, তাকেই বলা হয় মূল্যায়ন, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসেসমেন্ট। এবারে তোমাদের বলতে হবে শিক্ষার্থীকে কী ধরনের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা উচিত। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, অর্থাৎ নিরবচ্ছিন্ন এবং বোধমূলক মূল্যায়নের মাধ্যমে একটি শিক্ষার্থীকে সবসময় মূল্যায়ন করা উচিত। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে বলা আছে বুনিয়াদী শিক্ষার স্তর কটি? রয়েছে 4টি অপশান, 2টি, 3টি, 4টি, 5টি। এর আগের একদিন আমি তোমাদের বুনিয়াদী শিক্ষা সম্পর্কে একটি কোয়েশ্চেন দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে বুনিয়াদী শিক্ষা কেন অসফলতা লাভ করেছিল বা বুনিয়াদী শিক্ষা কেন সফলতা লাভ করেনি। আশা করি তোমাদের মনে আছে বুনিয়াদী শিক্ষা সম্পর্কে এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের জন্য একটি কোয়েশ্চেন রেখেছিলাম। যদি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা
পূর্ববর্তী ভিডিওগুলো এই ক্লাসের শেষের পরে অবশ্যই দেখে নিও, যেখানে আমি কিন্তু বুনিয়াদি শিক্ষার স্তর সম্পর্কেও পয়েন্টগুলো বলেছিলাম। যারা আগের ক্লাস করেছো তারা তো এই প্রশ্নটির উত্তর অবশ্যই দিতে পারবে। তাহলে বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। বুনিয়াদি শিক্ষায় রয়েছে 4টি স্তর। বুনিয়াদি শিক্ষায় রয়েছে 4টি স্তর, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এবারে এই 4টি স্তর আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো। এই 4টি স্তর আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো। বুনিয়াদি শিক্ষায় যে 4টি স্তর রয়েছে সেটি হলো, প্রথমটি হলো প্রাক বুনিয়াদি স্তর। প্রাক বুনিয়াদি স্তর তোমরা একটু খাতায় প্রত্যেকে নোট ডাউন করে নাও, নইলে কিন্তু তোমরা আবার ভুলে যাবে। প্রাক বুনিয়াদি স্তর। দ্বিতীয় স্তরে রয়েছে জুনিয়র বেসিক স্তর। জুনিয়র বেসিক স্তর। জুনিয়র বেসিক স্তর। প্রাক বুনিয়াদি স্তর, দ্বিতীয় স্তরে রয়েছে জুনিয়র বেসিক স্তর, তৃতীয় স্তরে রয়েছে সিনিয়র বেসিক স্তর। তৃতীয় স্তরে রয়েছে সিনিয়র বেসিক স্তর। সিনিয়র বেসিক স্তর এবং চতুর্থ স্তরে রয়েছে উত্তর বুনিয়াদি স্তর। উত্তর বুনিয়াদি স্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পারো আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম স্তর হলো প্রাক বুনিয়াদি স্তর, দ্বিতীয় স্তরে রয়েছে জুনিয়র বেসিক স্তর, তৃতীয় স্তরে রয়েছে সিনিয়র বেসিক স্তর এবং চতুর্থ স্তরে রয়েছে উত্তর বুনিয়াদি স্তর। এবারে বুনিয়াদি শিক্ষা সম্পর্কে আমি তোমাদের আরও বলি যে গ্রাম ভিত্তিক ভারতবর্ষের আর্থ সামাজিক ভিত্তি সুদৃঢ় করবার উদ্দেশ্যে গান্ধীজি বুনিয়াদি শিক্ষা নামে এক ধরনের মৌলিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। গ্রামীণ আর্থসামাজিক ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে গান্ধীজি বুনিয়াদি শিক্ষা নামে এক ধরনের মৌলিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, যাকে বলা হয় নই তালিম শিক্ষা। যাকে বলা হয় নই তালিম শিক্ষা। এবং 1937 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে 1937 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে 1937 খ্রিস্টাব্দের 1937 খ্রিস্টাব্দের অক্টোবর মাস 1937 1937 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে জাতীয় স্তরে প্রথম বুনিয়াদি শিক্ষার ওপর অধিবেশন করা হয় এবং বুনিয়াদি শিক্ষাকে জীবনের জন্য শিক্ষা বলে অভিহিত করা হয়। তোমরা জানো এই বুনিয়াদি শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, গান্ধীজি প্রবর্তন করেছিলেন এবং এর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য রেখেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এটিকে বলা হয় বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা। এই স্তরে শিক্ষা দেওয়া হবে শুধুমাত্র মাতৃভাষার মাধ্যমে। এছাড়া নির্দিষ্ট শিল্পকেন্দ্রিক শিক্ষা, স্বনির্ভর সহায়ক শিক্ষা এবং গান্ধীজি অনুবন্ধ প্রণালীতে শিক্ষা দেওয়ার কথা সুপারিশ করেছিলেন। এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল এবং এই বৈশিষ্ট্য ছিল 4টি স্তর, যে স্তরগুলি হলো প্রাক বুনিয়াদি, জুনিয়র বেসিক স্তর, সিনিয়র বেসিক স্তর এবং উত্তর বুনিয়াদি স্তর। এই স্তরের সময়সীমাগুলো আমি তোমাদের বলি যে প্রাক বুনিয়াদি স্তরের সময়সীমা ছিল 7 বছর বয়সের আগে পর্যন্ত। প্রাক বুনিয়াদি স্তরের সময় ছিল 7 বছরের আগে পর্যন্ত। জুনিয়র বেসিকের সময় ছিল 7 থেকে 14 বছর পর্যন্ত। সিনিয়র বেসিকের সময়সীমা ছিল 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত এবং উত্তর বুনিয়াদি স্তরের সময় ছিল 14 বছরের পর। উত্তর বুনিয়াদি স্তরের সময়সীমা ছিল 14 বছরের পর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে। এই প্রশ্নের উত্তরটি তাহলে হবে 4টি স্তর, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে। দেখে নিই আমাদের স্ক্রিনে কি রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে প্রতিভাবানদের পাঠদানকালে শিক্ষকের কি করণীয় হবে? শ্রেণীকক্ষে প্রতিভাবানদের পাঠদানকালে শিক্ষকের কি করণীয় হবে? যতটা সম্ভব অনুশীলন পদ্ধতি পরিহার করা, যতটা সম্ভব অনুশীলন পদ্ধতি পরিহার করা, আবেগ থেকে যুক্তির ওপর বেশি গুরুত্ব দান, আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি এসব গ্রহণ, নাকি উপরের সবকটি? তোমাদের বলতে হবে যে শ্রেণীকক্ষে যখন প্রতিভাবানদের আমরা পাঠদান করাবো তখন পাঠদানকালে শিক্ষকের কি করণীয় হবে। দেখো
থার্ড অপশানটা তোমরা যদি পড়ো তাহলে আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, এখন এগুলো নিত্য নতুন পদ্ধতি এসেছে এবং এই পদ্ধতিতেই কিন্তু বর্তমান দিনের পড়াশুনো এখন অবলম্বন করে আছে। এবং দ্বিতীয় অপশানটিও কিন্তু একেবারে যথাযথ, যে আবেগ থেকে যুক্তির ওপর কিন্তু অধিক গুরুত্ব দেওয়া উচিত এবং যতটা সম্ভব অনুশীলন পদ্ধতিকে পরিহার করতে হবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ যতটা সম্ভব অনুশীলন পদ্ধতি পরিহার করতে হবে এবং আবেগ থেকে যুক্তির ওপর অধিক গুরুত্ব দান করতে হবে এবং আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, এই ধরনের পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে। অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত, গুণগত, পরিমাণগত এবং গুণগত কোনোটি নয়। তোমাদের বলতে হবে অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত, গুণগত, পরিমাণগত এবং গুণগত নাকি ওপরের কোনোটি নয়। বলতে হবে অ্যাসেসমেন্ট কি। অ্যাসেস শব্দটির আভিধানিক অর্থ, অ্যাসেসমেন্ট দুটো শব্দ ভেঙে এসছে, অ্যাসেস শব্দটির আভিধানিক অর্থ আমি তোমাদের বলি যে টু ক্যালকুলেট অর জাজ দ্য ভ্যালু অফ কোয়ালিটি অফ সামথিং, টু জাজ অর ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কোয়ালিটি, অর্থাৎ গুণের বিচার করা। এবং অ্যাসেসমেন্ট হলো দ্য অ্যাক্ট অফ অ্যাসেসিং সামথিং, অ্যাক্ট হলো কাজ এবং অ্যাসেস করা হলো মূল্যায়ন করা। কোনো কিছুর মূল্যায়ন করাকেই বলা হয় অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য কতখানি সাফল্যমণ্ডিত হলো বা পূর্ণতা পেয়েছে তা যাচাই করা অর্থাৎ মূল্য বিচার করা। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যাচাই কৌশল অবলম্বন করে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিমাণগত এবং গুণগত বৈশিষ্ট্যের পরিমাপ করে তাকেই বলা হয় অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীর পরিমাণগত এবং গুণগত বৈশিষ্ট্যের পরিমাণ করে তাকে বলা হয় অ্যাসেসমেন্ট, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাসেসমেন্ট কাকে বলে। শিক্ষার উদ্দেশ্য কতখানি সাফল্যমণ্ডিত হয়েছে সেই যাচাই করার কৌশলকেই বলা হয় অ্যাসেসমেন্ট। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে। প্রিয়া গণিতের দুর্বল একজন ভালো শিক্ষকের, প্রিয়া গণিতে দুর্বল, এখানে একটা ছেদ হবে, প্রিয়া গণিতে দুর্বল একজন ভালো শিক্ষকের দৃষ্টিভঙ্গিতে গণিতে দুর্বলের কারণ কি হতে পারে? একজন ভালো শিক্ষকের দৃষ্টিভঙ্গিতে গণিতে দুর্বলতার কারণ কি হতে পারে? রয়েছে 4টি অপশন। সাধারণত মেয়েরা গণিতে দুর্বল হয়, এটা কোনো পয়েন্টই হলো না, কারণ এই ধরনের ব্যাখ্যা কিন্তু এখন মেলে না। পিতামাতা নিরক্ষর না, এই পয়েন্টটিও কিন্তু মিলছে না। তৃতীয় অপশানে রয়েছে অঙ্ক শেখার প্রণালী তার ঠিক নেই। আর চতুর্থ অপশানে রয়েছে তার বিষয়ের প্রতি কোনো আগ্রহ নেই। তোমাদের বলতে হবে যে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, যদি গণিতের ভালো শিক্ষকের দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়, সে যে পদ্ধতিতে শিখছে, অর্থাৎ যেই পদ্ধতিতে সে অবলম্বন করছে হয়তো সেই পদ্ধতিটি ঠিক নেই, অর্থাৎ অঙ্ক শেখার যে প্রণালী সেই প্রণালীতে হয়তো কোনো ভুল আছে, তাই সে গণিতে দুর্বল। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর সি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে আণবিক শিক্ষণ, যাকে ইংরেজিতে বলা হয় মাইক্রো টিচিং। আশা করি তোমরা প্রত্যেকেই জানো আণবিক শিক্ষণের অপর নাম মাইক্রো টিচিং। আমরা যখন ডিএলএড করি প্রত্যেকেই মাইক্রো টিচিং নিশ্চয়ই স্কুলে নিজের কলেজে করেছো, এবং মাইক্রো টিচিং বলতে হবে কতক্ষণের জন্য হয়। স্বল্প সময়ের জন্য 10 থেকে 20 মিনিটের জন্য, 40 থেকে 45 মিনিটের জন্য, নাকি কোনোটিই নয়। তোমাদের বলতে হবে যে মাইক্রো টিচিং কত সময়ের জন্য হয়ে থাকে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে
মাইক্রো টিচিং হয়ে থাকে স্বল্প সময়ের জন্য। অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এবারে মাইক্রো টিচিং সম্পর্কে আমি তোমাদের কয়েকটি ইনফরমেশন দিতে চাই। মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ, যাকে ইংরেজিতে যাকে বলা হয় অনুশিক্ষণ, এই অনুশিক্ষণের জনক বলা হয় কিথ অ্যাচিসনকে। কিথ অ্যাচিসনকে আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিংয়ের জনক বলা হয়। কিথ অ্যাচিসনকে বলা হয় মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের জনক। অনুশিক্ষণ বা মাইক্রো টিচিংয়ের জনক বলা হয় কিথ অ্যাচিসন, এবং ইনি একজন আমেরিকান শিক্ষাবিদ। সময় এবং শ্রেণী আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত শিক্ষণকেই বলা হয় আণবিক শিক্ষণ বা অনুশিক্ষণ বা ইংরেজিতে যাকে বলা হয় মাইক্রো টিচিং। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে। দেখে নিয়েছি 15 নম্বর প্রশ্নে আমাদের জন্য কি রয়েছে। স্মৃতির পর্যায়গুলি হলো শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক, শিখন, সংরক্ষণ, চেনা, শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক এবং চেনা, শিখন, সংরক্ষণ, পুনরুত্থাপন। তোমাদের বলতে হবে যে স্মৃতির যে পর্যায় রয়েছে সেই পর্যায়ে প্রথম থেকে শেষ অবধি কোনটি রয়েছে। স্মৃতির যে পর্যায় রয়েছে সেই স্মৃতির পর্যায়ে, তার আগে আমি তোমাদের স্মৃতি সম্পর্কে বলি যে স্মৃতি ব্যাপারটা কি। স্মৃতি হলো অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতাকে যখন পুনরুদ্রেক করি, ক্রমানুযায়ী পুনরুদ্রেক করি বা মনে করি, তাকে বলা হয় স্মৃতি। অর্থাৎ যে প্রক্রিয়ার সাহায্যে পূর্বে শেখা কোনো কাজকে একইভাবে আমরা সম্পন্ন করতে পারি তাকে আমরা বলতে পারি স্মৃতি। এবং এই স্মৃতির 3টি উপাদান বা 3টি স্তর রয়েছে। এই স্মৃতির 3টি উপাদান বা 3টি স্তর রয়েছে, এবং এই 3টি স্তর বা উপাদান হলো শিখন, সংরক্ষণ এবং পুনরুদ্রেক। অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। শিখন, সংরক্ষণ এবং পুনরুদ্রেক। পুনরুদ্রেক যাকে বলা হয় পুনরুত্থাপন। চলে আসছি এবারে এই সম্পর্কে আমি তোমাদের বলি যে শিখন, সংরক্ষণ এবং পুনরুদ্রেক বা চেনা এই সম্পর্কে আমি তোমাদের বলি যে শিখন মানে কি। শিখন হলো লার্নিং। কোনো বিষয় স্মরণের জন্য প্রথম যে প্রক্রিয়ার সাহায্য আমাদের প্রয়োজন হয়, কোনো বিষয় স্মরণের জন্য প্রথম যে মানসিক প্রক্রিয়ার প্রয়োজন হয় তাকেই আমরা শিখন বলি। এবং শিখনের স্মৃতির দ্বিতীয় পর্যায় হলো সংরক্ষণ বা ধারণ। অর্থাৎ আমাদের মস্তিষ্কের কোষে অধীত অভিজ্ঞতা বা অধীত বিষয়গুলি একটা ছাপ রূপে সংরক্ষিত হয়। এবং তৃতীয় স্তর হলো পুনরুত্থাপন এবং পুনরুত্থাপন বা পুনরুদ্রেক আমরা বলতে পারি। পুনরুদ্রেক বা পুনরুত্থাপন হলো আমরা অধীত বিষয়কে বা পূর্ব অভিজ্ঞতাগুলিকে আমরা চিনে নিই। পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব অধীত বিষয়গুলিকে আমরা চিনে নিই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো স্মৃতির এই পর্যায়গুলি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। পুনরুদ্রেকের জায়গায় কিন্তু পুনরুত্থাপন কথাটাও থাকতে পারে। দেখো, শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক এই বিষয়টি বলতে গিয়ে আমি তোমাদের বলি পরীক্ষায় কিন্তু পুনরুদ্রেকের জায়গায় পুনরুত্থাপনও থাকতে পারে। তোমরা এই জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলো না। আমি তোমাদের আরেকটু ডিটেলস ইনফরমেশন দিয়ে দিই। পুনরুত্থাপনও কিন্তু থাকতে পারে। শিখন, সংরক্ষণ, পুনরুদ্রেক, এখানে অপশান অনুযায়ী পুনরুদ্রেক আছে। পুনরুত্থাপনকেই কিন্তু আমরা দুভাগে ভাগ করি। একটি হলো পুনরুদ্রেক, অপরটি হলো প্রত্যভিজ্ঞা। পুনরুত্থাপনকে আমরা দুভাগে ভাগ করি, একটি হলো পুনরুদ্রেক এবং অপরটি হলো প্রত্যভিজ্ঞা। যেমন ধরো পুনরুদ্রেকের একটি ভাগ হলো প্রত্যভিজ্ঞা। আমরা অনেক সময় কোনো অভিজ্ঞতা মনে করতে পারি না কিন্তু চিনতে পারি। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি যে কোনো বন্ধুর নাম হয়তো মনে করতে পারছি না, কিন্তু একজন যদি সেই বন্ধুর নাম উল্লেখ করে তখন আমরা কিন্তু সেই বন্ধুকে চিনে নিতে পারি। এটাই বলা হয় প্রত্যভিজ্ঞা। পুনরুদ্রেকের সঙ্গে কিন্তু প্রত্যভিজ্ঞার মৌলিক পার্থক্য হলো পুনরুদ্রেক ঘটে বস্তুর উপস্থিতিতে এবং প্রত্যভিজ্ঞা ঘটে বস্তুর অনুপস্থিতিতে। পুনরুদ্রেক ঘটে বস্তুর উপস্থিতিতে এবং পুনরুদ্রেকের সঙ্গে প্রত্যভিজ্ঞার যে মৌলিক পার্থক্য আমি তোমাদের আরেকবার বলি, পুনরুদ্রেক ঘটে বস্তুর অনুপস্থিতিতে, অর্থাৎ বস্তুটি উপস্থিত থাকে না, আর প্রত্যভিজ্ঞা ঘটে বস্তুর উপস্থিতিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষায় যদি অপশন ওয়াইজ পুনরুত্থাপন থাকে, শিখন, সংরক্ষণ, পুনরুত্থাপন থাকে বা পুনরুদ্রেক থাকে, তাহলে তোমরা ওই অপশানটিই করবে।
কারণ পুনরুত্থাপনকেই আমরা আবার দুভাগে ভাগ করি, একটি হলো পুনরুদ্রেক, অপরটি হলো প্রত্যভিজ্ঞা। একটি হলো পুনরুদ্রেক, অপরটি হলো প্রত্যভিজ্ঞা। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইছি। চলো চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্নে। দেখে নিই 16 নম্বর প্রশ্ন কি রয়েছে। গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের অকৃতকার্যতার কারণ হলো। গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের অকৃতকার্যতার কারণ হলো পাঠের সময়ের অভাব, শিক্ষার প্রতি পিতামাতার অনীহা, শিক্ষাপকরণ এবং পুস্তকের অভাব, উপরে সবকটি। তোমাদের বলতে হবে গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের অকৃতকার্যতার কারণ কি। দেখো পাঠের, গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই যে পাঠে ওরা অন্যান্য চাষবাসের কাজ করতে বেশি ব্যস্ত থাকে, তাই পাঠের জন্য যে যথাযথ সময় থাকে সেই সময় কিন্তু তারা পায় না, এবং পিতামাতারও অনেকটাই অনীহা দেখা যায়, এবং সঠিক পুস্তক বা শিক্ষাপকরণ এগুলোও তারা যথাযথভাবে পায় না। অর্থাৎ উপরের সবগুলি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশন ডি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্নে। যখন শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থীর তোতলামির জন্য অন্যান্য শিক্ষার্থীরা তাকে পরিহার করছে, সেক্ষেত্রে আপনার কি করণীয়। যখন শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থীর তোতলামির জন্য অন্যান্য শিক্ষার্থীরা তাকে পরিহার করছে, সেক্ষেত্রে আপনার কি করণীয় হবে। শ্রেণীর সব শিক্ষার্থীদের শাস্তি দেবেন, কথা বলার ত্রুটির উপর আলোচনা করুন, তোতলামির জন্য তাকে বাড়ি পাঠিয়ে দেবেন, তোতলামি সংশোধনের উপযুক্ত ব্যবস্থা। দেখো সংশোধনের উপযুক্ত ব্যবস্থার থেকেও তার আগেও আমাদের কিছু করণীয় থাকে, বা তাকে শাস্তি দেবো এই অপশানটিও হবে না, তাকে বাড়ি পাঠিয়ে দেবো এই অপশানটিও কিন্তু যথাযথ নয়। তাহলে রয়েছে আমাদের কাছে আর একটি অপশান পড়ে, কথা বলা ত্রুটির ওপর অবশ্যই আলোচনা করব। কথা বলা ত্রুটির ওপর আলোচনা করতে হবে, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর বি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্নে। নিচের কোনটি শ্রেণীর শৃঙ্খলা রক্ষার প্রধান শর্ত। নিচের কোনটি শ্রেণীর শৃঙ্খলা রক্ষার প্রধান শর্ত। শিক্ষণ দক্ষতা, শিক্ষকের নিরপেক্ষতা, শিক্ষার্থীদের দলগত মনস্তত্ত্ব সম্পর্কে জ্ঞান, শ্রেণীকক্ষের উপযুক্ত পরিকাঠামো। শিক্ষণ দক্ষতা, শিক্ষকের নিরপেক্ষতা, শিক্ষার্থীদের দলগত মনস্তত্ত্ব সম্পর্কে জ্ঞান, শ্রেণীকক্ষের উপযুক্ত পরিকাঠামো। তোমাদের বলতে হবে যে শৃঙ্খলা রক্ষার জন্য প্রধান শর্ত কোনটি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শিক্ষণ দক্ষতা বা শিক্ষকের নিরপেক্ষতা বা উপযুক্ত পরিকাঠামোর থেকেও শিক্ষকের যেটি প্রধান কর্তব্য সেটি হলো শিক্ষার্থীদের দলগত মনস্তত্ত্ব সম্পর্কে তাকে ওয়াকিবহাল হতে হবে, বা সেই সম্পর্কে তার জ্ঞান রাখতে হবে। অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। একটি ছাত্র ভালো গল্প বলতে পারে। একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, এ থেকে বোঝা যায় তার মুখস্থ করার ক্ষমতা ভালো, ভাবনা চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে, তার চিন্তা ভাবনায় কল্পনার আধিক্য আছে, সে ভাবুক প্রকৃতির। তার মুখস্থ করার ক্ষমতা ভালো, ভাবনা চিন্তা এবং উপস্থাপনের দক্ষতা আছে, তার চিন্তা ভাবনায় কল্পনা করার আধিক্য আছে, সে ভাবুক প্রকৃতির। দেখো ভালো গল্প বলতে পারে তার মানেই যে তার মুখস্থ করার ক্ষমতা আছে এটা বলা কিন্তু ভুল। তার চিন্তা ভাবনা করার কল্পনার আধিক্য আছে, তার থেকেও সবথেকে দামি পয়েন্ট যেটা সেটা হলো তার উপস্থাপন দক্ষতা। একজন কিন্তু গল্প শুনতে কিন্তু সব শিশুই ভালোবাসে, কিন্তু গল্প বলতে পারা অর্থাৎ তার মধ্যে একটা উপস্থাপনের দক্ষতা আছে। উপস্থাপন দক্ষতা কিন্তু সবার মধ্যে থাকে না, অনেকে ভয় পায় ক্লাসে বলতে যে কে কী ভাববে আমার সম্পর্কে, তাই সঠিক উপস্থাপন কিন্তু সবাই করতে পারে না। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তার ভাবনা চিন্তা এবং উপস্থাপনের দক্ষতা আছে, অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্নে। ফ্রয়েবেলের শিক্ষা তত্ত্বের মূল ভাবাদর্শ কোনটি। ফ্রয়েবেলের শিক্ষা তত্ত্বের মূল ভাবাদর্শ কোনটি। রয়েছে চারটি অপশান, অবাধ স্বাধীনতা প্রদান, প্রক্ষোভমূলক আচরণের সংবহন, প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি, দৈহিক সুস্বাস্থ্যের বন্দোবস্ত। অবাধ স্বাধীনতা প্রদান, প্রক্ষোভমূলক আচরণের সংবহন, প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি, দৈহিক সুস্বাস্থ্যের বন্দোবস্ত। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে প্রক্ষোভমূলক আচরণের সংবহন, অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশান বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ফ্রয়েবেলের শিক্ষা তত্ত্বের মূল ভাবাদর্শ
প্রক্ষোভমূলক আচরণের সংবহন। দেখো যেগুলো কিন্তু থিওরি টাইপের কোয়েশ্চেন সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, এবং যেগুলো পেডাগজিক্যাল টাইপের কোয়েশ্চেন সেগুলো কিন্তু তোমাদেরকে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। দুটো অপশান তোমাদের মনে হবে যে একই রকম আছে, কিন্তু তার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিয়ে উত্তর করতে হবে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে। একজন শিক্ষার্থীকে কি করে অঙ্কের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে? একজন শিক্ষার্থীকে কি করে অঙ্কের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে? রয়েছে তোমাদের কাছে 4টি অপশান। একাগ্রতার দ্বারা, ধারাবাহিকভাবে অঙ্কের প্রযুক্তি দ্বারা, তৃতীয় অপশানে রয়েছে পুনঃ গঠন এবং অভ্যাসের দ্বারা, এবং চতুর্থ অপশানে রয়েছে উপরের কোনোটি নয়। তোমাদের বলতে হবে একাগ্রতার দ্বারা, ধারাবাহিকভাবে অঙ্কের প্রযুক্তির দ্বারা, নাকি পুনঃ গঠন এবং অভ্যাসের দ্বারা, নাকি উপরের কোনোটি নয়। যখন অঙ্ক করবে তখন আমার মনে হয় যে বারবার যদি শিক্ষার্থী অভ্যাস করে, শিক্ষার্থী যদি বারবার কোনো জিনিসকে অভ্যাস করে এবং পুনঃ সেটাকে প্র্যাকটিস করে, তাহলেই কিন্তু তাকে অঙ্কের প্রতি মনোযোগী করে তোলা যায়। অর্থাৎ একদিন অঙ্ক করলো, সে আর 5 দিন বা 7 দিন অঙ্ক করলো না, সেক্ষেত্রে কিন্তু সে অঙ্কটা ভুলে যাবে। তাই নিত্যদিন কিন্তু বা প্রতিদিন অঙ্ক তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। দেখা যায় যে অঙ্ক সাবজেক্টে অনেকেরই ভয় থাকে, অঙ্ক ভয়ে অনেকে করতে চায় না, বুঝতে পারে না। তাই প্রতিদিনের অভ্যাসের সঙ্গে তাদের সেই ভয়টিকে আমাদের দূর করতে হবে, এবং পুনঃ অভ্যাস এবং গঠনের মাধ্যমে শিক্ষার্থীকে অঙ্কের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর সি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে। ভাষা হলো সাংস্কৃতিক বাধা দূর করার মাধ্যম। ভাষা হলো সাংস্কৃতিক বাধা দূর করার মাধ্যম, ভৌগোলিক বাধা দূর করার মাধ্যম, আন্তঃসংস্কৃতিমূলক বৈচিত্র্যের পরিচায়ক, উপরের কোনোটি নয়। ভাষা হলো সাংস্কৃতিক বাধা দূর করার মাধ্যম, ভৌগোলিক বাধা দূর করার মাধ্যম, আন্তঃসংস্কৃতিমূলক বৈচিত্র্যের পরিচায়ক, নাকি উপরের কোনোটি নয়। তোমাদের বলতে হবে ভাষা কি। দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো আন্তঃসংস্কৃতিমূলক বৈচিত্র্যের পরিচায়ক। অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষ একটি ভাষার মাধ্যমে যুক্ত থাকে, একটি ভাষার মাধ্যমে তার ভাষার মাধ্যমে আন্তঃসংস্কৃতিমূলক বৈচিত্র্যের পরিচয় বহন করে। ভাষা আন্তঃসংস্কৃতিমূলক বৈচিত্র্যের পরিচয় প্রদান করে। অর্থাৎ একটি ভাষার মাধ্যমেই বোঝা যায় সেই মানুষটি কি প্রকৃতির বা কোন জায়গা থেকে এসেছে। তা এটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি হবে ভাষা কোয়েশ্চেনটির আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে। আধুনিক পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য হলো, আধুনিক পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য হলো প্রশিক্ষণমূলক অভিজ্ঞতা, শিক্ষামূলক অভিজ্ঞতা, উন্নয়নমূলক পরিকল্পনা, সর্বাঙ্গীন বিকাশ সাধন। প্রশিক্ষণমূলক অভিজ্ঞতা, শিক্ষামূলক পরিকল্পনা, উন্নয়নমূলক পরিকল্পনা, সর্বাঙ্গীন বিকাশ সাধন। একটি শিক্ষার্থীর যখন স্কুলে আসে, স্কুলের সারাউন্ডিংয়ের মধ্যে আসে, তখন একজন শিক্ষকের সর্বদাই লক্ষ্য হওয়া উচিত তার সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। এবং আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যের মধ্যেও এটি পড়ে যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। কোনো একটি পার্টিকুলার বিষয়টাকে উন্নত না করে তার সর্বাঙ্গীন, তার দৈহিক, মানসিক, সামাজিক সব ধরনের বিকাশ, প্রক্ষোভ, এই জাতীয় যে বিষয়গুলি রয়েছে সেই প্রত্যেকটির বিকাশ সাধন করা। অর্থাৎ আধুনিক পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য হবে সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে। শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4টি দক্ষতার মধ্যে কথনকে কখন রাখা হয়েছে? শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4টি দক্ষতার মধ্যে কথনকে কখন রাখা হয়েছে? অর্থাৎ বাচ্চা আগে শুনবে, তারপর সে বলবে, তারপর সে পড়বে, তারপর সে লিখবে। এই পরপর 4টি দক্ষতা। প্রথমে আসে শ্রবণ, তারপরে আসে কথন, তারপরে আসে পঠন, তারপরে আসে লিখন। অর্থাৎ কথন রয়েছে দ্বিতীয় স্থানে, 2 নম্বর স্থানে রয়েছে কথন, এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কথন দ্বিতীয় স্থানে রয়েছে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে।
মূল্যায়নের জন্য, মূল্যায়ন সম্পর্কে এর আগে আমি তোমাদের একটি কোয়েশ্চেন দিয়েছি এবং সেখানে অ্যাসেসমেন্ট মূল্যায়ন সম্পর্কে আমি তোমাদের বলেছি। দেখো আরেকটি কোয়েশ্চেন দিয়েছে যে মূল্যায়নের জন্য পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, পেশাদার সংস্থার প্রয়োজন হয়, ভালো শিক্ষকের প্রয়োজন হয়। তোমাদের বলতে হবে মূল্যায়নের জন্য কি প্রয়োজন হয়। পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, পেশাদার সংস্থার প্রয়োজন হয়, নাকি ভালো শিক্ষকের প্রয়োজন হয়। তোমাদের বলতে হবে। দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো মূল্যায়নের জন্য সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। মূল্যায়নের জন্য সাধারণ একটা মান নিরূপণের প্রয়োজন হয়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে। আদি অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো। আদি অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো। রয়েছে 4টি অপশন, কৃষ্ণফলক, চার্ট, পাঠ্যপুস্তক নাকি চক। কৃষ্ণফলক, চার্ট, পাঠ্যপুস্তক নাকি চক। কৃষ্ণফলক, চার্ট, পাঠ্যপুস্তক নাকি চক। তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। কৃষ্ণফলক, চার্ট, পাঠ্যপুস্তক, চক। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো পাঠ্যপুস্তক, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্নে। সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো। সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা আলাদাভাবে সাহায্য করা, পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের আচরণগত সমস্যার সমাধান করা। সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হলো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা আলাদাভাবে সাহায্য করা। যারা একটু পিছিয়ে পড়ে, পরীক্ষা নেওয়ার পরেই কিন্তু সংশোধনমূলক শিক্ষণ হয়, কখনোই সংশোধনমূলক শিক্ষণ ক্লাসের প্রথমে বা শ্রেণীকক্ষের প্রথমে হয় না। একটি এক্সাম নেওয়ার পর বোঝা যায় যে কোন শিক্ষার্থী একটু পিছিয়ে আছে, কোন শিক্ষার্থী একটু এগিয়ে আছে, তাই তাদেরকে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় এবং এই সময় দেখা হয় যে কোন কোন শিক্ষার্থী পিছিয়ে পড়েছে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে নিয়ে যে আলাদা আলাদাভাবে শিক্ষণ করা হয় তাকেই বলা হয় সংশোধনমূলক শিক্ষণ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে। ভাষার কয়টি উপাদান রয়েছে। রয়েছে অপশন 4টি, 2, 3, 4 নাকি 5। তোমাদের বলতে হবে ভাষার কয়টি উপাদান রয়েছে। ভাষার কয়টি উপাদান রয়েছে। ভাষার কয়টি উপাদান রয়েছে। ভাষার উপাদান রয়েছে 4টি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এই প্রসঙ্গে আমি তোমাদের বলি যে ভাষার উপাদান সম্পর্কে বলি যে ভাষার 4টি উপাদান রয়েছে। এই 4টি উপাদান হলো ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দের অর্থ এবং প্রয়োগ। ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দের অর্থ এবং প্রয়োগ। ধ্বনি আমি একটু বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে। ধ্বনি, ধ্বনি যাকে ইংরেজিতে বলি ফোনোলজি। ধ্বনি যাকে ইংরেজিতে বলি ফোনোলজি। ধ্বনি যাকে ইংরেজিতে বলি ফোনোলজি এবং দ্বিতীয় হলো বাক্যবিন্যাস। বাক্যবিন্যাস যাকে আমরা ইংরেজিতে বলি সিনট্যাক্স এবং তৃতীয় হলো শব্দের অর্থ এবং চতুর্থ ভাগটি হলো প্রয়োগ। এর ইংরেজিগুলো আমি তোমাদের বলি। ধ্বনি যাকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি, দ্বিতীয় অপশানে রয়েছে বাক্যবিন্যাস যাকে আমরা ইংরেজিতে বলি সিনট্যাক্স, তৃতীয় অপশানে রয়েছে শব্দের অর্থ যাকে আমরা বলি সিমান্টিক্স এবং চতুর্থ অপশানে রয়েছে প্রয়োগ যাকে আমরা ইংরেজিতে বলি
প্র্যাগমেটিক্স। পরবর্তী কোনো ভিডিওতে আমি এগুলো সম্পর্কে তোমাদের যে ডিটেলস আলোচনা সেগুলো সম্পর্কে আমি বলবো এবং এগুলো সম্পর্কে কোয়েশ্চেনও দেব। আজকে এই পর্যন্তই, তোমরা জেনে রাখো। এবং পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের যদি ভাষার উপাদান বা ভাষা সম্পর্কে কোনো ডিটেলস ক্লাস লাগে বা কোনো ডিটেলস ভিডিও লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আপাতত তোমরা ভাষার 4টি উপাদান সম্পর্কে জেনে রাখো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্নে। দেখো 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক নাকি নৈর্ব্যক্তিক? শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক নাকি নৈর্ব্যক্তিক? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পাঠদান হবে শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থী কেন্দ্রিক হবে শিক্ষকের পাঠদান। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 30 নম্বর প্রশ্নে। ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হলো। ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হলো, রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, অবরোহী এবং সূত্র পদ্ধতি, আরোহী এবং সূত্র পদ্ধতি, অবরোহী এবং আরোহী পদ্ধতি, সূত্র এবং বিশ্লেষণ পদ্ধতি। তোমাদের বলতে হবে ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হলো কি কি। এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে এবং 30-এর মধ্যে তোমরা কে কত পাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং ক্লাসের শেষে এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি চ্যানেলে গিয়ে তোমরা এই ক্লাসের পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের যদি কোনো ক্লাসের ডিটেলস ভিডিও লেগে থাকে, কোনো টপিকের উপরে তোমরা যদি ডিটেলস ক্লাস চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য আবার একটি প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্ত।